আমি যে ঘটনাটা আজকে বলবো সেটা ঝাড়খণ্ড এরিয়ার একটা এলাকার আর কি ঘটনা। তো ও মানে ঝাড়খণ্ড বা বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় হোলি, আমি একটা হোলিরই ঘটনা দিয়ে শুরু করছি। হোলি হচ্ছে একটা বেশ বড় সড়ো উৎসব ওদের। আমাদের যেমন দোল, তেমন ওদের কাছে হোলি। তো হোলিতে ওদের মানে আত্মীয় স্বজনরা সব ওর বাড়িতে আসে, একজন আর কি আরেকজনের বাড়িতে আসে। সেখানে খুব আনন্দ উৎসব হয়। অনেকে সিদ্ধি খায়, সিদ্ধি পাতা বেটে সেগুলো খায়, ভাং খায়, মানে এগুলো করে। হোলিতে ওদের ওইভাবেই পরবটা ওরা পালন করে, খুব নাচ গান করে। আবার অনেকে গ্রুপ গ্রুপ করে মানে কি বলবো, একসাথে খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবরা মিলে, এভাবে আর কি চলে। তো এরকমই ওই ওই এলাকায় সুরাজ বলে একটা ছেলে ছিল। সেই সুরাজের মানে একটা গ্রুপ ছিল, সুরাজের গ্রুপ ছিল খুব ওখানকার কিরকম, এটা ডানপিটে গ্রুপ, ডানপিটে থেকেও বলা ভালো নটোরিয়াস গ্রুপ আর কি। মানে সুরাজরা ছোটবেলা থেকেই খুব ডানপিটে টাইপের ছিল, মানে মারামারি হই হট্টগোলের মধ্যেও নিজেরা জড়িয়ে পড়তো। কিন্তু সুরাজের বাবা ছিলেন খুবই আর কি ভালো মানুষ, মানে ধার্মিক টাইপের মানুষ। কিন্তু সুরাজ কেন ওরকম সেটা উনিও জানতেন না। মানে অনেক চেষ্টা করেও সুরজকে সামলানো যায়নি। তো সুরজের একটা গ্রুপ ছিল যারা দোলের সময় এইভাবে খুব মানে নেশার জিনিস গ্রহণ করে বেশ আসক্ত হয়ে রাস্তাঘাটের মধ্যে অনেক রকম মানে কি বলবো আনরুলি কাজকর্ম করত। তো এরকমই আর কি একটা হোলির দিন সুরজদের এলাকাতে একটা আর কি পিকনিক টাইপের প্রত্যেক বছর হতো, সেরকমই একটা পিকনিক টাইপের হবে আর কি, বা হচ্ছে সারাদিন ধরেই আর কি ব্যাপারটা হতো আর কি। যে সকালবেলায় খাওয়া দাওয়া একটু হতো, তারপরে ওরা ওই নেশার জিনিসগুলো নিত, সেটা অনেকক্ষণ ধরে চলতো। মেয়েরা নাচ গান করতো একসাথে আর কি, হোলিটাকে মানাতো ওরা। তো সেইভাবে সারাদিন ধরে অনুষ্ঠান চলছে। তা সুরাজের ওখানে একটা মেয়েকে, মানে ওই এলাকারই একটা মেয়েকে খুব ভালো লাগতো। তো সুরাজ সেই মেয়েটিকে বহুদিন ধরেই আর কি প্রপোজ করে যাচ্ছে, বিভিন্নভাবে বলছে। সুরাজ পড়াশোনা মানে ক্লাস 7 বা 8 অবধি পড়ে আর কি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আর ও কাজ করতো, বিভিন্ন রকম কাজ করতো, ওর হাতের কাজ ছিল খুব ভালো। বিশেষত ও মানে কি বলবো, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরির যে কাজ, সেগুলো মানে খুব কম সময় ও করতে পারতো, যাকে আমরা বাংলায় মনে হয় বলি কামার। তো সেই ধরনের কাজগুলো ও খুব ভালো কাজ মানে করতে পারতো। দা, ছুরি, কাঁচি এগুলো খুব ভালো বানাতে পারতো। এবং এগুলো যেহেতু বানাতো, ওর কাছে সবসময় ওই দা, ছুরি, কাঁচি এরকমগুলো থাকতো। ও সেগুলো মানে মিস ইউজ করতো, মানে ভয় দেখাতো কাউকে। কিন্তু ও কখনো টাকা ছিনতাই করতো না, কিন্তু একটুখানি দাদাগিরি দেখাতো। তো সে কারণে সবাই এলাকার যথেষ্ট ওকে ভয় পেত। এবং ওর গ্রুপের যারা অন্যান্যরা ছিল তারা কিন্তু চুরি ছিনতাইও করতো, যে কারণে মানে পুলিশের খাতায় সুরজের নাম না থাকলেও অন্যান্য ওর বন্ধু বান্ধব কয়েকজনের কিন্তু নাম ছিল। তো যাই হোক, এরকম হোলির দিন সবাই সকাল থেকেই নানা উৎসবে মেতে রয়েছে। সব পরিবার শুদ্ধই আর কি জয়েন করেছে সেখানে। সেখানে মাংস রান্না হচ্ছে খাওয়ার জন্য দুপুরবেলায়। তো সুরজের যে মেয়েটিকে পছন্দ, তো সেই মেয়েটির নাম ছিল ভানু। এবার ভানুকে সুরজ মানে ওই দিন ঠিক করে রেখেছিল আগে থেকে, যে ওই দিন ভানুকেও প্রপোজ করবেই, মানে
প্রপোজ আগে থেকেই করছিল, বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বলছিল, কিন্তু সেদিনকে ও প্রপোজ করবেই। এবং ও মানে যেহেতু ভানুর পরিবারও সেদিনকে ওখানে উপস্থিত থাকবে, সেদিনকে আর কি কথাই বলে নেবে যে ও ভানুকে বিয়ে করবে। তো এনিওয়ে এরকম ও সেদিনকে প্রচুর পরিমাণে সিদ্ধি খেয়ে ফেলেছিল দেখে ওর আর কি ওই সময় যখন প্রপোজ করার সময় তখন ও আর প্রপোজ করতে পারেনি। এবার এরকম দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে, ভানুর পরিবারের সবাই উপস্থিত ছিল। এবার সন্ধেবেলায় ওখানে ওই আর্টিস্ট এনে একটা মানে গান টান এরকম একটা অনুষ্ঠান হবে, নাচ গানের অনুষ্ঠান হবে। তো আর্টিস্ট মানে ওই লোকাল যে সমস্ত আর্টিস্ট থাকে তারা নাচ গান করবে। তো সেইভাবে নাচ গান চলছে এবং নাচ গানের একদিকে চলছে, একদিকে খাওয়া দাওয়া চলছে। এরকম করে করে মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো তারপরে এবার ভানুর যে ভাই বোন আর ভানু রয়ে গেছে ওই প্রোগ্রাম দেখবে দেখে, আর ভানুর বাবা মা মানে বয়স্ক যারা একটু তারা সবাই বাড়ি চলে গেছে। সবাই রয়েছে, এমন নয় যে শুধু ভানুর ভাই বোন এরকম রয়েছে তা নয়। তো এই সময় মানে সুরজ এসে ভানুর পাশে বসেছে। ভানুর পাশে বসে ভানুকে আর কি বলার চেষ্টা করছে, ওরা হিন্দিতেই বলছে, আমি যেটা বাংলাতে বলছি। ভানুকে বলার চেষ্টা করছে যে ভানু, আমি আজকে ভেবেছিলাম যে তোর বাবা মার সাথেই কথা বলবো, কিন্তু সেই সময় মানে এতটা আমি নেশাগ্রস্ত ছিলাম যে কারণে আমি বলতে পারিনি, মানে আমি সামনে আসিনি সেই কারণে। তো আমি চাই যে আমি তোকে বিয়ে করব, তুই আমার সাথে খুব সুখে থাকবি। তো এইসব যখন বলছে ভানু প্রথমে কোনো উত্তর করেনি, কিন্তু ওইদিকে একদিকে মানে প্রোগ্রাম চলছে, নাচ গান চলছে, আর ভানুর কানের সামনে সুরজ এই কথা বলেই যাচ্ছে বারবার। আর যেহেতু ও নেশাগ্রস্ত না থাকলেও কি আছে, তখনও মানে সেই একটা নেশার তো একটা কি বলবো কন্টিনিউয়েশন থেকে যায়। তো সে কারণে ভানু ওকে বলছে যে শোন, তুই আমার সাথে এইভাবে কথাবার্তা বলিস না। ভানু আর সুরজ প্রায় সমবয়সী ছিল, তুই তো কারি করি কথা বলতো, এরকম কথা বলি না, কারণ আমার তোকে বিয়ে করা সম্ভব নয়, তোর সাথে আমার যাই না, মানে আমার যেরকম মেন্টালিটি বা আমার যা স্টেটাস সেখানে দাঁড়িয়ে তোর মতন ভানুর পরিবারও কি বিশাল বড় লোক ছিল তা নয়, কিন্তু ভানুর পরিবার একটু মানে রুচিশীল পরিবার ছিল, তো মোট কথা যাই না এরকম। সুতরাং তুই এই কথাগুলো মাথা থেকে ছেড়ে দে। এবার ভানু এই কথা যে বলছে ওকে, সুরজের কানে সেই কথা যাচ্ছিল না বা কি হচ্ছিল সেটা সত্যি বিতর্কিত আর কি। তো ভানু কিন্তু একই কথা ওকে মানে প্রতি 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর বলে যাচ্ছে। এবার তখন ভানু উঠে চলে গেছে, মানে উঠে ওই মেহফিল থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে এবার যেখানে এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা চলছিল তার ঠিক পেছনের পাড়াতে হচ্ছে ভানুদের বাড়ি। আর ওই ঝাড়খণ্ডের বাড়িগুলো কিরকম হয়, একটার গায়ের সাথে আরেকটা লাগা, একটার গায়ের সাথে আরেকটা লাগা, এরকম বাড়ি আর কি। তো ওই শর্টকাট যাওয়ার জন্য ওইখান দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, সরু ঢালাই রাস্তা আছে। তো ভানু সেই ঢালাই রাস্তাটা ধরে হাঁটা দিয়েছে যাবে দেখি। সেই ঢালাই রাস্তার একটা দিকে একটা কারখানার ছিল, একটা ওই কিছু একটা ফ্যাক্টরি টাইপের ছিল, ছোট ফ্যাক্টরি টাইপের। সেই ফ্যাক্টরির ওয়াল আর আরেকটা পাশ যেটা, সেই পাশটা ছিল একটা ফাঁকা জমি। সেইটা দিয়েই শর্টকাটে আর কি ভানুদের রাস্তাটায় গিয়ে পড়ে, তারপরে মোড় বেঁকলেই ভানুদের বাড়ি। তো সেই রাস্তাটা ধরে মানে যাতে ওকে বেশিক্ষণ হাঁটতে না হয়, রাত্রি হয়ে গেছে, সেই কারণে ওর ভাই বোনকে বলেছিল যে তোরা চল, আর কি দেখবো না প্রোগ্রাম। তো ওর ভাই বোন যে দিদি আরেকটু থাকি, তুই চলে যা। তো ভানু মানে এতই সুরজ ডিস্টার্ব করছে যে উঠে চলে গেছে। আর সুরজ যে মানে ভানু যে উঠে চলে যাচ্ছে ওকে একদমই পাত্তা না দিয়ে, সেটা কিন্তু সুরজের ওই নেশাগ্রস্ত মাথায় ঠিক মেনে নিতে পারেনি। এবার সুরজও কি করেছে, ভানুর পেছনে হাঁটা লাগিয়েছে, বা সুরজের কাছে একটা সাইকেল ছিল, সুরজ সেই সাইকেল নিয়ে ভানুর পেছনে মানে গেছে।
ভানু গটগট করে হাঁটছে আর সুরজ সাইকেলটাকে ওপর চেপে আস্তে আস্তে করে মানে ভানুকে বোঝাবার চেষ্টা করছে ও যে ওকে ছাড়া ও বাঁচবে না, যেরকম হয় আর কি, সেই সমস্ত কথাগুলো বলছে। তখন মানে ভানু আর সহ্য করতে না পেরে সুরজকে একটা চড় মেরেছে, যে তোকে আমি ভালোভাবে বলছি, তুই বুঝতে পারছিস না, তুই এই কথা আমার বাবা মা পর্যন্ত বলবিই না, এই কথা আমার বাবা মার কানে যেন নাই যায়। কারণ ভানু জানতো যদি এই কথা ওর বাবা মার কানে যায় তাহলে ওর স্কুলিং বন্ধ করে দেবে। ওখানকার এরকমই সিস্টেম যে সব দোষ মেয়েদের পড়াশোনা বন্ধ করে দাও, ঘরে আটকে রাখো, তারপরে ধরে বিয়ে দাও। এবার যে কারণেই ও চায়নি যে ওই সুরজ গিয়ে ওর বাবা বা মায়ের কাছে প্রস্তাবটা নিয়ে পৌঁছাক বা ওর ফ্যামিলির কারোর কাছে নিয়ে পৌঁছাক। কিন্তু ওই যে চটটা মেরেছে, এই চটটাকে আর সুরজ ঠিক মতন ভাবে নিতে পারলো না। তখন ও কি করেছে, ভানুর মুখ চেপে ধরে ভানুকে সাইকেলে বসিয়ে ও মানে এক হাতে মুখ চেপে ধরে টেনে সাইকেলের উপর বসিয়ে ও নিয়ে ওর পাড়ার ভেতর দিয়ে চলে গেছে। চলে গিয়ে এবার ওইখানে যে একটা ফাঁকা মাঠের মতন, সেখানে মানে ওকে নিয়ে ওকে মানে ধমকাচ্ছে রীতিমতন যে এই মানে শাদি তোকে করতেই হবে, তুই শাদি করবি না মানে তুই কোথায় যাবি, তুই যদি আমাকে শাদি না করিস তাহলে তুই জানবি তোর কারোর সাথেই শাদি হবে না। ভানু বলেছে আমার কারোর সাথে শাদি না হয় ভালো, আমার শাদি হওয়ার দরকার নেই, কিন্তু তোকে আমি বিয়ে করবো না আর কি। তো এইরকম বচসা চলতে চলতে একটা সময় মানে সুরজ আর তার মেজাজ ঠিক রাখতে না পেরে মানে ভানুকে চটচাপাটি মারতে শুরু করেছে। আর যেহেতু ওখানে বেশ জোরে গান নাচ চলছিল, সেই কারণে কিন্তু ওদের যে এই ঝামেলা ঝগড়া হচ্ছে সেটা কিন্তু এলাকার লোক শুনতে পায়নি। আর বেশিরভাগ লোকই কিন্তু ওই ইসে ছিল, মানে প্রোগ্রামের ওখানে ছিল। তো এরকম করে ধস্তাধস্তি করতে করতে ভানুর মাথাটা মানে কোনোভাবে ধাক্কা মেরেছে ওইখানের ওই একটা বাড়ির পাঁচিল হোক বা একটা মাইলস্টোন মতন কিছু, মানে একটা পাথরে মোট কথা লেগে ভানু ওখানে মানে মাথা দিয়ে রক্ত পড়া ফেটে গেছে, মাথা ফেটে গেছে, প্রচুর রক্তপাত হয়েছে। আর সুরজ করেছে কি ওকে ফেলে রেখে ওখান থেকে চলে এসেছে। তো অলরেডি পরের দিন যখন সকালবেলায় ভানুকে মানে ভানু বাড়ি ফেরেনি, ভানুর ভাই বোনেরা বাড়ি ফিরে এসছে। এবার প্রোগ্রাম শেষ হতে হতে রাত্রি প্রায় 3টে সাড়ে 3টে হয়েছে। এবার ভাই বোনেরা এসে ঘুমিয়ে পড়েছে। ওর দিদি যে আসেনি বা সেই কথাও বাড়িতে এসে বলেনি। সকালবেলায় মানে ভানুর বাড়িতে ভানুই সকালবেলায় উঠে সবার জন্য সকালবেলা চা করতো। তো সেদিনকে ভানুও নেই, চাও হয়নি। এবার স্বাভাবিকভাবে ভানুর মা বাবা এরা উঠে ভানু কোথায়, প্রথমত চা পায়নি মানে বেডটি কিন্তু হতো না, মানে ভানু চাটা করতো, সবাই মুখ টুক ধুয়ে এসে এক জায়গায় বসে খেত চাটা। এবার ভানু ওঠেনি, চা হয়নি, তাহলে ভানু কোথায় গেল? ওর ভাই বোনদের জিজ্ঞাসা করেছে যে তোর দিদি কোথায়? ওরা বলছে দিদি তো অনেক আগেই চলে এসছে। তো নেই, দিদি আসেনি না আসেনি। তারপরে এরকম খোঁজ করে ওই মাঠের মধ্যে গিয়ে ভানুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এবার তখন বলছে যে মানে ওর ভাই বোনদের কাছে জিজ্ঞাসা করেছে যে দিদিকে এখানে চলে আসলো, তোরা কিছু জানিস না? কিন্তু ওরা তো সত্যি কথাই সেভাবে কিছু জানে না। ওরা শুধু বলছে মানে এরকম সুরজ ভাইয়া এরকম দিদির সাথে কথা বলছিল, শেষে দিদি রেগে মেগে ওখান থেকে উঠে চলে এসছে। তো এই সের উপর ভিত্তি করে তারপরে ওরা থানায় ডায়েরি করেছে যে এরকম আমাদের মেয়ের এই ঘটনা, এরকম ভাবে ডেড বডি পাওয়া গেছে। স্বাভাবিকভাবে ওটা পুলিশ কেস হয়েছে। তো এভাবে সুরজকে জিজ্ঞাসাবাদ করেছে। সুরজ কি বলেছে না বলেছে সেগুলো ভানুরা ভানুর পরিবার অতটা জানতো না বা তাদের জানতে দেওয়া হয়নি। পুলিশ সেটাকে ঢাকার চেষ্টা করেছে। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছিল। তো সে বিষয়টা আমার কাছে অতটা ক্লিয়ার নয়, কিন্তু মোট কথা ওই কেসটার তদন্ত চলছিল। তো এইভাবেই চলতে চলতে আর সুরজকে অ্যারেস্ট করেছিল। করার পরে সুরজ বেলে ছাড়া ছিল, কিন্তু পুলিশের
মধ্যে যথেষ্ট সদিচ্ছার অভাব ছিল যে কেসটাকে তাড়াতাড়ি করে প্রসিড করাবার বা সুরজকে জেল হাজতে রাখার, কিন্তু সবাই আর কি বুঝতে পারছিল যে সুরজই কিন্তু এই ঘটনাটার মূলে, কারণ সুরজ সেই সময়ে ওখান থেকে সেই যে বেরিয়ে গেছে ওর ভাই বোনদের কথা মতন ভানু বেরিয়ে গেছে, তার সাথে সুরজই বেরিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আর কেউ কিছু জানে না। তো এরকম ঘটনা ঘটার পরে যখন দিন যাচ্ছে, মাস যাচ্ছে, ওই তদন্তের নামে কেস চলছে না, এরকম করতে করতে 1 বছর কেটে গেছে। কেটে গিয়ে পরের বছর আবার যথারীতি দোল এসে উপস্থিত হয়েছে। তো সেই সময় মানুষ যথারীতি যা হয় ঘটনা মানে পরম্পরায় ভুলে যেতে থাকে। তো সুরজ তারপরে কি করেছে, যখন দেখছে যে ওর সম্পর্কে আর কি এরকম আর কি কিছু পুলিশ টুলিশ অতটা গুরুত্ব দিচ্ছে না, সুরজ ওর কোনো বন্ধুকে এই ঘটনাটা মানে বলেছিল যে সেদিনকে আমি বুঝতে পারিনি, এবং সুরজ সত্যি কথাই সেদিনকে জ্ঞানে ছিল না যে ওকে যে একটা মেরে যে ওর মাথা ফেটে গেছে, সেগুলো কিন্তু সুরজ বুঝতে পারে, পড়ে গেছে ওভাবেই পড়ে রয়েছে। সুরজ মানে মেরে টেরে চলে এসছে, এরকমই আর কি ব্যাপারটা হয়েছিল। তো এবার কি হয়েছে, ওই পরের বছর দোল এসেছে, তখন ওই দোলের সময় সুরজ আবার ওদের সেই পাড়ায় যেরকম উৎসব, হোলির উৎসব হয়, সেটা শুরু হয়েছে। সুরজও সেই আগের বারের মতন নেশা করেছে, এই করেছে সেই করেছে। নেশা টেশা করার পরে সুরজ দেখছে নিজে আর কি যে নিজের একটা অস্বস্তি বোধ করছে সুরজ আর কি, দেখছে যে ওই ভানু যেন ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম আর কি দেখছে। মানে ও নিজে বলছে যে ও নেশাগ্রস্ত অবস্থায় বলছে যে মানে ভানু কি আমি ঠিক আছি, বা ভানু এই চল আমাদের যা মানে হয়েছে সেটা মিটিয়ে নে। তো ওর বন্ধুরা বলছে এখানে ভানু কোথায়, তুই যে ভানু করছিস, ভানু কোথায়, ভানু তো নেই। ও আচ্ছা ঠিক আছে, মানে ও আবার একটুখানি সম্বিত ফিরে পেয়ে আবার নর্মালি কথাবার্তা বলছে। আবার হয়তো এক সময় বলছে ভানু তোকে ছাড়া আমি বাঁচবো না, মানে নেশার ঘুরে এরকম আর কি বলছে। হয়তো আগেও নেশা করেছে ও, এরকম ঘটনা ঘটেছে, কেউ সেটা আর কি জনসমক্ষে তো হয়নি, এটা আর কি অনেক কটা বন্ধু বান্ধবের মধ্যে হয়েছে দেখে এটা তারপর আর কি শোনা গেছে আর কি, যে এরকম কথাগুলো আর কি ও বলছিল। তো যাই হোক, এরকম ও বলছে, বলা টলার পরে সেই একই সেম প্রোগ্রাম রিপিট হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, এই করছে সেই করছে। তো এবার ওই যে রাত্রিবেলায় যখন ওই অনুষ্ঠান হচ্ছে, তখন কিন্তু সত্যি সত্যি ওর যে বন্ধুরাও ছিল, ওর সাথে যে বন্ধুরাও ছিল, তারাও দেখছে যে সুরজ বসে আছে, আর ভানুও কিন্তু ওই অনুষ্ঠানে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে এসে মানে বসে অনুষ্ঠান দেখছে। তো ওর বন্ধুরা ভাবছে যে নেশার ঘুরে হয়তো এরকম দেখছে, কেউ একটা এসেছে তাকে ভানুর মতো লাগছে। এবার ওরা কিন্তু খুব মানে অবাক হয়ে ভাবছে যে এইটা কি করে সম্ভব, ওরা তো জানে যে ভানু নেই, ভানু মারা গেছে। তো ওরা আবার ভাবছে যে কেউ ওদেরকে ভয় দেখাতে আসেনি। তো এবার ওর আরো দুটো বন্ধু, সুরজের আরো দুটো বন্ধু, তারা কি করেছে, ওই রকম ভানু মতন একজন কাউকে দেখে যে ওইভাবে কিভাবে ওই প্রোগ্রামের মধ্যে ওই মেয়েটি আবার আসলো, এবার দেখে ওরা ভয় পেয়ে ওরা কিন্তু ওখান থেকে উঠে গেছে। আর সুরজ সেবার মানে এতটাই নেশা করেছিল যে সুরজ কিন্তু আর বুঝতে পারছে না যে ওটা ভানু না অন্য কেউ। ও কিন্তু মানে ওর মনের মধ্যে ওটা কিন্তু ভানুই রয়েছে। তো এবার ওই যে একটা ছেলে এর মধ্যে মানে সুরজের বন্ধু, সে গিয়ে ভানুরই যে ঠিক পরের যে ভাই, তাকে ডেকে নিয়ে বলছে এই তুই ঠিক করে বলতো তোর দিদি কি বেঁচে আছে। তখন ও বলছে না তো, দিদি তো বেঁচে নেই। তখন বলছে তোর দিদি তাহলে অনুষ্ঠান দেখতে এসেছে কি করে। বলছে দিদি অনুষ্ঠান দেখতে এসেছে,
কোথায় চলো তো, মানে ওরা একটা সাইডে বসা আর ও দেখছে যে ভানু আরেকটা সাইডে এসে বসেছে, যেখানে সুরজরা বসে প্রোগ্রাম দেখছিল সেখানে দেখছিল ভানু এসে বসেছে, আর ভানুর যে ভাই বোন তারা ছিল অন্য দিকটায়। এইবার ওই যে ওর বন্ধুরা যে ভয় পেয়েছিল তারা একজন গিয়ে ওই সাইড থেকে ওর একটা ভাইকে ডেকে এনেছে। ওমা ডেকে এনে যখন দেখছে তখন দেখছে না ভানু আছে না সুরজ আছে, কেউই নেই ওখানে। বলছে কোথায়, তুমি যে বলছো দিদি এসেছে, তো কোথায়, নেই তো। বলছে সত্যিই তো, তো সুরজও তো নেই। এবার ওই যে বললাম যে ওখানে জোরে জোরে গান বাজনা হয়, সেই কারণে ওরা যে ডাকলেও মানে শুনতে পাবে সেরকম নয়। ফোন করছে, তখন যথারীতি মোবাইল ফোন চলে এসছে, ফোন করছে কিন্তু ফোনের আওয়াজও শুনতে পাচ্ছে না, ওদিক থেকে শুনতে পাচ্ছে রিং হচ্ছে কিন্তু সুরজ কোনো ফোন ধরছে না। তখন ওরা মানে এই ব্যাপারটা একটু ঘাবড়ে টাবড়ে গিয়েই ওই বন্ধু দুটো বাড়ি চলে এসছে। আর এদিকে ভানুর যে ভাইটা, সেই ভাইটাও মানে গান শুনতে শুনতে উঠে এসেছে, তো ও ভাবছে ধুর কি হচ্ছে না হচ্ছে আমিও বাড়ি চলে যাই বলে ও বাড়ি চলে এসছে। এবার যথারীতি প্রোগ্রাম শেষ টেষ হয়ে গেছে, সবাই যে যার মতন বাড়ি এসছে। কিন্তু সব থেকে যেটা এখানে ঘটনা যে সুরজকে ঠিক ওই মাঠের মধ্যে ওই পাথরেই মাথা থ্যাতলানো অবস্থায়, মানে সুরজের মুখ সেদিনকে একদম বিকৃতভাবে থ্যাতলানো অবস্থায়, মানে ওটা যে সুরজ ওটা বুঝতে পারা গিয়েছিল শুধুমাত্র সুরজের হাতের যে ঘড়িটা দেখে, সেই ঘড়িটা দেখে আইডেন্টিফাই করা গিয়েছিল ওটা সুরজ। মুখ মাথা থ্যাতলানো অবস্থায় সুরজকে মৃত অবস্থায় ওই মাঠে যেখানে সেকে পাওয়া গিয়েছিল, ভানুকে পাওয়া গিয়েছিল, ভানুর তো মাথার পেছন ফেটে ভানু মারা গিয়েছিল, সেইখানে কিন্তু মৃত অবস্থায় সুরজকে পরের দিন সকালবেলা পাওয়া গিয়েছিল। এবার সত্যি কথাই তাকে ভানু ওখানে গিয়ে মেরেছিল বা ওর অন্য কোনো বন্ধুরা মেরেছিল, কি হয়েছিল সেটা কিন্তু আজ পর্যন্ত মানে বিষবাও জলে সেটা কেউ জানে না। সুরজের যে এই ভানুর যে ভাই, সে প্রতিষ্ঠিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আজকে, আর অন্যান্য যে ভানুর যে আরও এক বোন ছিল, মানে ওরা 3 ভাই বোন ছিল, সেই বোনটির বিয়ে হয়ে গেছে, সংসার করছে। কিন্তু সেদিনকের এই ঘটনা, ওর দিদিকে যদিও ভানুকে দেখতে পায়নি ওর ভাই, কিন্তু ওর বন্ধুরা, সুরজের বন্ধুরা কিন্তু বলেছিল ওদিন ওখানে ভানু ছিল এবং সুরজ তার পাশেই, মানে সুরজের পাশেই এসে ভানু কিন্তু বসেছিল। তো এটা হচ্ছে ঘটনা যে এইভাবে কিন্তু সে মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল, না অন্য কেউ সুরজকে মেরেছিল সেটা জানা যায়নি, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এটা ছিল আজকের আমার প্রথম অভিজ্ঞতা। জানি না কার কেমন লাগলো, কিন্তু এটা মানে যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল সেই সময় ঝাড়খণ্ডের ওই অঞ্চলে। আমি যে কারণে স্পেসিফিকভাবে নামটা বললাম না, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যুও তৈরি হয়েছিল ওই এলাকার। জানাবেন কীরকম লাগলো আপনাদের কমেন্টে, পরবর্তীতে আমি দেখব, বা আপনাদের কমেন্ট যা থাকবে তার রিপ্লাইও অবশ্যই করব। আমি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ঘটনাতে। পরের ঘটনাটা আরেকটু অন্যরকম, ওটা একটা পুরুলিয়ার ঘটনা। ওটা ঠিক হোলির না, ওটা বসন্তকালেরই একটা ঘটনা, কিন্তু ওটা ঠিক হোলির ঘটনা নয়। এটা একটু ছোট করে বলবো ঘটনাটা, কারণ সময় অল্প। পুরুলিয়া তো পলাশের জন্য খুব বিখ্যাত, আর বসন্তকালে প্রচুর পলাশ ফোটে। তো পলাশ, লাল পলাশ দেখতে বহুজন পুরুলিয়ায় যায়। তো এরকমই একটা পরিবার, বাবা মা আর তাদের এক ছেলে এক মেয়ে পুরুলিয়ায় গিয়েছিল। পুরুলিয়া বাঁকুড়া এই দুটো মনে হয় জায়গা একসাথে তাদের একটা ট্যুর প্ল্যান ছিল, সেভাবে তারা গিয়েছিল। তা যাওয়ার পরে না, দুটো পরিবার গিয়েছিল, মানে দুটো বন্ধুর পরিবার মিলে গিয়েছিল। তাদের মধ্যে মানে দুটো পরিবারেরই একটা করে ছেলে একটা করে মেয়ে ছিল, তার মানে মোট 8 জন, হ্যাঁ মোট 8 জন গিয়েছিল। এবার গিয়ে
পুরুলিয়াতে তো এখন যেমন তবু অনেক থাকার জায়গাটাকে হয়েছে, তখন ওরকম থাকার জায়গাটাকে ছিল না। পুরুলিয়াতে সেই সময় যদি কেউ বেড়াতে যেত তখন ওখানে একটা বাংলো ছিল, পুরুলিয়া ওটা মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই কোনো একটা বাংলো ছিল, সেই বাংলোতে গিয়ে তারা উঠেছিল। তো উঠে এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্যাম দেখা, তার থেকে পুরুলিয়ার থেকে মানে কাছাকাছি প্রচুর ঝর্ণা টর্ণা আছে, সেই সমস্ত আর কি ভাগে ভাগে করে তারা প্রায় 8-10 দিনের একটা প্রোগ্রাম করে পুরুলিয়া, বাঁকুড়া, তার সাথে সম্ভবত রাঁচি, এইগুলো ইনক্লুড করে একটা বড় ট্যুর করেই আর কি গিয়েছিল দুটো পরিবার। তো এরকম প্রথমে মনে হয় ওরা রাঁচি থেকে শুরু করেছিল এবং লাস্ট ওদের ট্যুরের প্রোগ্রাম ছিল পুরুলিয়া জেলা, পুরুলিয়াটা দেখে লাস্ট ফিরবে আর কি। তো বিভিন্ন জায়গায় ঘুরে টুরে যখন ওরা পুরুলিয়ায় এসেছে তখন ওই পুরুলিয়ার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কোনো একটা বাংলো বুকিং করে সেখানে ওরা উঠেছিল, বা কোনো কিছুর গেস্ট হাউসে উঠেছিল, এরকম যে কোনো একটা জায়গায় উঠেছিল। তো এরকম ওরা প্রত্যেকদিন বিভিন্ন জায়গা দেখে আসে, দেখে এসে একটু তাড়াতাড়ি করে ফিরে ওরা পলাশপুরাতে যায়। মানে ওই ছেলে মেয়েগুলো পলাশপুরাতে যায়, বাবা মায়েরা চা খায় বা একটা কোনো মানে ওদের যে গেস্ট হাউস বা যাই হোক তার পাশে দাঁড়িয়ে, মানে জঙ্গলের পাশেই ওই গেস্ট হাউস বা বাংলো কিছুটা ছিল, তো সেইখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে, চাটা খায়, ওরকম আর কি। বড়রা থাকে বাড়িতে, আর ছোট যে ছেলে মেয়েগুলো, ছোট মানে একদম বাচ্চা না, সবাই হয়তো ক্লাস 10, 9 এরকম আর কি পড়তো, তো তারা ওই পলাশপুরাতে যায়। তো পলাশপুরাতে কুড়াতে ওরা একদিন আর কি এগোচ্ছে, চল আর একটু এগোই এরকম করে। ওখানে তো সারি সারি পলাশ গাছ থাকে, এরকম এগোতে ওরা যেতে ওই মানে একদম ভেতরের দিকে ওরা দেখেছে যে একটা গাছে প্রচুর পলাশ ফুটে আছে, মানে অন্যান্য যা পলাশ ফুটেছে এই গাছটা অনেক বড় আর অনেক পলাশ ফুটে আছে। এবার ওদের মধ্যে যে আর কি একটি মেয়ে, তার নাম ছিল রানী। তো রানীর মনে হয়েছে যে ওই পলাশগুলো মানে বেশি যেন উজ্জ্বল, গর্জাস আর কি পলাশগুলো। তো সেদিনকে তো সন্ধ্যা হয়ে গেছে, তো ওরা পরের দিন সকালবেলায় পলাশপুরাতে আসবে, কিন্তু পরের দিন সকালবেলায় ওদের মনে হয় ফিরে যাওয়ার কথা, মনে হয় না ওদের ফিরে যাওয়ারই কথা। তো ওই ফিরে যাওয়ার আগেও পলাশ কুড়াবে এবং এখানে এসে বন্ধুদের ও সেই পলাশ আর কি দেবে, আর টাটকা পলাশ কুড়িয়ে আনবে। তো সেদিনকে সন্ধে হয়ে গেছে দেখে ওরা মানে ফিরে আসার পরে পরদিন সকালবেলা, রাত্রেবেলা যাই হোক লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, ফিরবে দেখে। এবার পরদিন সকালবেলা ও সবাইকে, যারা আর কি ওর সমবয়সী তাদের বলছে চল আজকে তো পলাশ কুড়াতে যাবো ওই গাছটা। সবাই আলস্য লাগিয়ে বলছে যে না দূর, আর কি পলাশ কুড়াবে, অনেক পলাশ কুড়ানো হয়েছে, আর পলাশ দিয়ে হবেই বা কি। তখন ও একাই বলছে তাহলে আমি একাই ওখানে পলাশ কুড়াতে যাব। তো ও আর কাউকে কিছু না বলে নিজে বেরিয়ে গেছে, নিজে বেরিয়ে গিয়ে ও ওখান দিয়ে মানে চলে গেছে আর কি। তো ও যে চলে গেছে ওখান দিয়ে, সেটা ওই যে মানে বাংলোতে ওরা ছিল, সেই বাংলোর যে কেয়ারটেকার মানে যে বা কুক, সেই আর কি সকালবেলায় নাস্তা তৈরি করছিল ওদের, ওরা আর কি নাস্তা খেয়ে বেরোবে, সে কিন্তু দেখেছে যে মেয়েটি বেরিয়ে গেছে। তো বলছে যে তুমি খেয়ে যাবে না, মানে কোথায় যাচ্ছ, তুমি খেয়ে যাবে না? তখন ও বলছে যে না আমি খাবো, আমি ফিরে এসে খাবো, আমি চলে আসবো। তো ওইখানে যেখানটা ওর যে গিয়ে আর কি পলাশ গাছটা ছিল, সেটা আর কি প্রায় ওই বাংলোটা থেকে কিছু না হলেও 30-40 মিনিটের পথ। তো মানে ওই গাছটার ডেস্টিনেশন দেখতে আর কি ও হাঁটছে, হেঁটে ও চলে গেছে। এবার 40 মিনিট, তো যাই হোক 40 মিনিটের পর 80 মিনিটের পরে 1 ঘন্টা ও আর ওই গাছটা দেখতে পাচ্ছে না, ওই গাছটাকে ও দেখতেই পাচ্ছে না। এবং ও ভাবছে যে মানে ওর এতটা জেদ হয়ে গেছে যে ওই গাছটার কাছে ও পৌঁছবেই,
এবার ও হেঁটেই চলেছে। এইভাবে হাঁটতে হাঁটতে ও প্র্যাকটিক্যালি ওখানে হারিয়ে গেছে। কিন্তু ওই পথটা কিন্তু সোজা ছিল, ওই যেখান থেকে ওদের বাংলোটা ছিল সেখান থেকে একদম সোজা গেলেই কিন্তু ওই গাছটা ওরা দেখেছিল। এবার দুপুর হয়ে গেছে, ও কিন্তু আর ফেরার পথ খুঁজে পাচ্ছে না। এবং ও দেখতে মানে ও ফিরে এসে যেটা বলেছে সেটা হচ্ছে এরকম যে ও চারদিকেই শুধু দেখছে যে পলাশ গাছ, হ্যাঁ, কিন্তু সেই পলাশ গাছের কোনোটার কাছেই ও পৌঁছতে পারছে না। ও দেখতে পাচ্ছে চারদিকে পলাশ গাছ, কিন্তু ও তার কোনোটার কাছেই এসে পৌঁছতে পারছে না। পলাশ ফুল কুড়ানো তো দূরের কথা, ও দেখতে পাচ্ছে চারদিকে পলাশ গাছ, ও কোনো পলাশ গাছের ধারে কাছে গিয়ে পৌঁছতে পারছে না। যতই হাঁটছে যেন মনে হচ্ছে যে পলাশ গাছগুলো তত দূরে দূরে সরে যাচ্ছে। এরকম করে এবার এদিকে তো মানে এরা যারা বাড়িতে ফিরবে তারা তো মানে চিন্তায় পড়ে গিয়ে, আর পুরুলিয়ায় ওরকম থানা পুলিশ সামনাসামনি কিচ্ছু নেই যে মনে হলো একটা থানায় চলে গেলাম বা খোঁজ করলাম। তো তখন ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের কারোর নাম্বার ছিল, তার কাছে ফোন মানে তার সাথে ওদের কারোর একটা যোগাযোগ ছিল, সেখানে ওরা যোগাযোগ করেছে কোনো একটা অফিসার র্যাঙ্কের লোকের সাথে যে এরকম সকালবেলায় আমার মেয়ে এরিয়া থেকে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত, তখন বেলা প্রায় 1:30 বাজে, তখনো পর্যন্ত সে ফিরে আসেনি। এবার স্বাভাবিকভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক সেজে গুজে আসতে আসতে সেদিন বিকেল হয়ে গেছে। ওদের তো ফেরা দূরস্থান, এদিকে ওদের বুকিং শেষ ওই বাংলোতে, ওদের রুম ছেড়ে দিতে বাধ্য হয়েছে। রুম ছেড়ে দিয়ে ওরা ওই বাংলোর বাইরে যে উঠোন মতন আছে সেখানে একটা লবি মতন ছিল, সেখানটা ওরা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে সবাই এসে বেরিয়ে বসে রয়েছে। আর মানে বসে রয়েছে মানে যারা মহিলারাও আর কি বসে রয়েছে। আর যে দুই বাড়ির যে দুজন গার্জিয়ান তারা দুজন থানা পুলিশ মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনের সাথে যোগাযোগ করা, ছোটাছুটি করা, এই করতে করতে সন্ধে। তো তখনও পর্যন্ত মেয়েটার ট্রেস ওরা পায়নি। তারপর স্বাভাবিকভাবেই সেদিন আর কিছুই করা গেল না, ওরা ওইভাবেই ওখানে ওদের যে ওইখানে ওই বাংলোর যে কুক ছিল সে ওদের বাইরে কিছু একটা রান্না করে, খাওয়ার তো মনের অবস্থা কারোর ছিল না, কিন্তু বাচ্চাদের তো তবুও একটু খেতে দিতে হবে, সেইভাবে আর কি সবাই কিছু খেয়ে সারা রাত ঘুম টুম কিছু নেই। একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না ওরকম পুরুলিয়ার মতো জায়গা থেকে, ওরা ভাবতেই পারছে না। আর ওই সমস্ত জায়গা তখন ওই একটু টেরোরিস্ট অধ্যুষিত ছিল। তো যাই হোক, ওরা ভাবছে যে ওদের মেয়েকে তুলেই নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওরা মানে টেনশনে শেষ। এই করে করে মানে তার পরের দিন দুপুর প্রায় 2 না 2:30 নাগাদ ওই মেয়েটি নিজেই ব্যাক করেছে বাংলোতে, এবং সে জানেই না যে সে আগের দিন ব্যাক করেনি। মানে তার তখন স্মৃতিতে আছে যে সে তো পলাশ কুড়াতে গিয়েছিল, কিন্তু পলাশ ফুল সে পায়নি, গাছগুলো অনেক উঁচু ছিল, সেই কারণে সে পলাশ ফুল পায়নি, সে ফিরে এসেছে। মানে ওই মেয়েটি জানে সে সেই দিনই ফিরেছে, কিন্তু অলরেডি একটা দিন পুরো পার হয়ে গেছে, সেই মেয়েটি জানেই না। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন সে বলছে যে হ্যাঁ, আমি চারপাশে শুধু পলাশ গাছই দেখেছি, কিন্তু আমি কোনো পলাশ গাছের কাছে পৌঁছতে পারিনি। সে যে কোথায় গিয়েছিল, কোন এরিয়াতে গিয়েছিল, কিভাবে হারিয়ে গিয়েছিল এবং কিভাবে ফিরে আসলো, তার কিন্তু কোনো কিছুই ওই মেয়েটির স্মৃতিতে ছিল না। এবং তার জীবন থেকে যে মানে মোটামুটি 24টা ঘন্টা উধাও হয়ে গিয়েছে, সে ঘটনাও কিন্তু সে জানতো না। মানে ও জানতোই না যে মানে পরবর্তীকালে ওকে যখন ফিরে এসে কলকাতায় সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে ওকে এই বিষয়টা নিয়ে আর চাপ দেবেন না। ওর মন থেকে ওই সময়টা যখন চলে গেছে, মানে ওকে বারবার ওর বাড়ির লোক বলছিল, আরে তুই তো কোথায় চলে গেছিস, তুই সেদিন তো ফিরিসনি, মানে তুই যেদিন গেছিস সেদিন ফিরিস, তুই তার পরের দিন ফিরেছিস। ওকে সেটা কিছুতেই বিশ্বাস করানো যায়নি যে ও সেদিন ফেরেনি, ও তার পরের দিন ফিরেছে। তো এটা ছিল আরেকটা ঘটনা পুরুলিয়ার। এরকম অদ্ভুত বিভিন্ন ঘটনা ঘটে, সেগুলোই হয়তো অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা। যাই হোক, আজকে এই ছিল আমার উপস্থাপন।
সবার দোল নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি, নমস্কার।